কে বলতেছেন যে আওয়ামী লীগ যে সাহসটা পাইতেছে সেই সাহসটা আসলে মূলত দিচ্ছেন আপনি, কারণ আপনি একটা পরিচিত সংসদ সদস্য, আপনি আওয়ামী লীগের আসার পথ, এই ব্যাপারটা কি আপনি কিছু বলবেন? যে মানে দেখেন আমাদের রিসার্চ টিমও এরকম লেখছে যে আপনি হচ্ছেন সবচেয়ে বেশি শেখ হাসিনার আসার ব্যাপারে পজিটিভ কথা বলছেন, যে হ্যাঁ উনি আসবে বা ওরকম কোনো কিছু। ভাই শুনেন, আমি বাংলাদেশের খুবই ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী, বাট এট দ্য সেম টাইম আমি একজন লয়ার, এবং আমার পরিবারের একটা রাজনীতির ইতিহাস আছে। সো আমি একজন পলিটিক্যাল ফ্যামিলির সন্তান হিসেবে আমি চিন্তা করি আমি ওই জায়গায় থাকলে আমি কি করতাম। সো এই জন্য আমি বলছি কমন সেন্স বলে শি উইল বি ব্যাক, এটা আমার কমন সেন্স বলে। তিনটা কারণ আমি আপনাকে বলে দিচ্ছি এখনই কেন আমি বলেছি। আচ্ছা চটচট করে বলে দেন। জি, হচ্ছে ওনার রাজনীতির একটা দীর্ঘ ইতিহাস এবং ত্যাগের ইতিহাস আছে ওনার পরিবারের। ওনার পুরো পরিবারকে এক রাতে মেরে ফেলা হয়েছে পলিটিক্যাল কারণে। দুই হচ্ছে ওনার নিজের ত্যাগ আছে সরকারি দল বিরোধী দল হিসেবে এবং ওই পরিবারের একজন বেঁচে যাওয়া সদস্য হিসেবে। তিন হচ্ছে ওনার বয়স, উনি যদি এখন ভারতের মাটিতে মারা যান, ওনার এই এত বড় দল যেটার পেছনে ওনার বাবা, ওনার পরিবার এবং ওনার আত্মত্যাগ, সেই দলটার কি হবে? তো আমি যদি ওনার জায়গায় থাকতাম আমি আসতাম। তো আমি সেই কমন সেন্স থেকে বলছি। আর আমি আজকে আপনাকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে এটাও ক্লিয়ার করি, বিএনপির যখন ওই ডোবার নিচে বসে বসে বিএনপির মনোবল চাঙ্গা করার জন্য যেমন আমাকে দরকার ছিল, কারণ বিএনপি তখন আসলে বিপদে ছিল এবং বিএনপির পক্ষে কথা বলার কেউ ছিল না, তো আমি তখনও যৌক্তিক এবং সত্য কথা বলেছি, বিএনপির পক্ষে গেছে। এখন আমি যৌক্তিক এবং সত্য কথা বলি। আওয়ামী লীগ যদি কোনোদিন বাংলাদেশে ফেরে, কোনোদিন যদি বাংলাদেশের রাজনীতিতে যায়, আপনি মোটেও ভাববেন না যে তাদের সাথে আমার খুব ভালো একটা বনিবনা হবে। আমরা পরবর্তী শেখ হাসিনা যে বললেন যে তিনি আসতে চান মানে বা আসবেন, তিনি ডেট দিতেছেন কেন? মানে তিনি আসলে মানে আসলে কি হবে, মানে আসতেছেন না কেন, বা আসলে ডেট দেওয়া এগুলির কি কারণ? ক্ষমার কথাটা আমি একটু হাসনাত ভাইয়ের সাথে যোগ করি। 96 সালে আমারও মনে আছে শেখ হাসিনা বলেছিলেন যদি অতীতে কোনো ভুল হয়ে থাকে আমরা ক্ষমা চাচ্ছি, একবার সুযোগ চাই। এক্স্যাক্টলি, আমি যদি কারেক্ট মি ইফ আই এম রং, এইভাবেই শেখ হাসিনা ভোট চেয়েছিলেন যে যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে আমরা ক্ষমা চাচ্ছি, আমাদের একটা সুযোগ দেন। আচ্ছা, এইবার কেন এটা বলছে না? এইবার কেন বলছে না জানেন খালেদ ভাই? মনে করে দেখেন তো, 5 অগস্টের পর আওয়ামী লীগ কিন্তু দীর্ঘ সময় কোনো আওয়াজ তোলে নাই। এরপরে আস্তে আস্তে আওয়ামী লীগ সমর্থক যেই সাংবাদিকরা আছেন বা যারা হয়তো মিডিয়াতে কাজ করেন, তারা একটু করে ঘুরিয়ে বিভিন্ন কথা বলা শুরু করলেন এবং তারা এই কথাটা খুব আস্তে আস্তে আওয়াজটা বাড়া শুরু হলো তখন যখন দেখা গেল যে বাংলাদেশে একটা বিন্দু পরিমাণ সুশাসন গত 2 বছরে কোন সরকার কায়েম করতে পারে নাই, যখন দেখা গেল অর্থনীতির অবস্থা আরো খারাপ, যখন দেখা গেল যে নাগরিক সমস্যাগুলো নিয়ে আমি কথা বলছিলাম সেগুলো কোনোটা কোনো সরকার হ্যান্ডেল করতে পারে নাই, যখন দেখা গেল মববাজি যেভাবে ইউনূস সরকারের সময় হয়েছে কাছাকাছি, তারেক সরকারের সময় একই রকম প্রায় কাছাকাছি, যখন দেখলো হামে 800 উপরে শিশু মারা যাচ্ছে কিন্তু কোন সরকারই সেটা দায় নেবে না, ইভেন বিএনপি মানে ট্রাই করছে ইউনূস সরকারকে ডিফেন্ড করার, মানে একটা ভয়াবহ অবস্থা। এবং ধীরে ধীরে আমি আমার এই পরিবর্তন বাংলাদেশে তো আমি আছি, হাসনাত ভাই আছে, আপনি যুক্ত আছেন, আপনারা সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছেন আস্তে আস্তে কিন্তু আওয়াজটা জোরদার হওয়া শুরু হলো যে নিরাপত্তা নাই, মববাজি, চাঁদাবাজি, নাগরিক সুযোগ সুবিধা একদম খারাপ, এবং শেখ হাসিনার সময় অন্তত আমি কথা বলি আমার উপরে বিপদ আসবে, হাসনাত কায়ুম ভাই কথা বলবে হাসনাত কায়ুম ভাইয়ের উপর বিপদ আসবে, কিংবা আরেকজন আন্দোলন করতে নামবে তার উপর। কিন্তু যেই মানুষটা মধ্যবিত্ত, যে মানুষটা প্রাইভেট অফিসে চাকরি করে, প্রাইভেট একটা চাকরি করে 1 লাখ বা 80,000 টাকা বেতন পায়, তার জীবনটা তো নিরাপদ ছিল খালেদ ভাই, তার তো নিরাপত্তা নিয়ে কোনো টেনশন ছিল না, সে তো নিশ্চিন্তে রাতে ঘুমাইতে পারতো বাসায়, সে তো বাজারে গিয়ে অন্তত মানে দৈনন্দিন বাজারটা মোটামুটি করে আনতে পারতো। কিন্তু আপনি তো বেশি না, আপনি তো একটা স্বাভাবিক অবস্থার কথা বলতেছেন, কিন্তু মানুষ তো আসলে বিপদে পড়ে, তার চিকিৎসা, জরুরি চিকিৎসা প্রয়োজন হয়, তার বিরুদ্ধে তার কোনো একটা মামলা পরিচালিত হতে পারে, তার আপন ভাই কর্তৃক বা নেইবার কর্তৃক, মানে যে কোনো কিছু যেটা বোল্ড ফ্রম দ্য ব্লু, একদম সাধারণ মানুষেরও এরকম নানা ধরনের ঘটনা ঘটে, তখন তো সে দেখতো যে সে বিচার পায় না, পুলিশ তার পক্ষে কথা বলে না, সে যদি আওয়ামী লীগ না করতো বা বিএনপি না করতো তাহলে তার আসলে কোনো জায়গা নাই বাংলাদেশে। ওইটার মতো তো সাংঘাতিক একটা দমবন্ধ পরিস্থিতি তো আর আমরা আসলে নাই, নাকি আসি? সেটাও যদি বলতেন। আপনি কি বিচার পাচ্ছেন? গত কয়েক মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি সংসদে তুলে ধরেছি, কয়টা ঘটনার বিচার? আপনি আসেন মামলা
আগেও আমরা দেখেছি বিএনপির নেতা কর্মীদের নাম হরে দরে সবার নাম দিয়ে লাস্টে 100 অজ্ঞাতনামা, এবং সেই 100 থেকে 500 আপনি বলতে অজ্ঞাতনামার চাচ্ছেন যে মধ্যে একই রকম আছে, তাহলে বেশি পারে না আপনি একটু একই রকম আছে, তাহলে আমরা কি এইটা হাসদ খানের কাছে শুনবো যে একই রকম আছে কিনা, বা দুর্ভোগটা একই রকম আছে, দুর্ভোগটা একই রকম আছে। সেই মামলা বাণিজ্য, সেই শোন অ্যারেস্ট, সেই মানে ঘটনা ঘটুক না ঘটুক বিরোধী দলের নামে মামলা, সেগুলো চলতেছে। অন দ্য টপ অফ দ্যাট যুক্ত হয়েছে ভয়াবহ রকম চাঁদাবাজি, নিরাপত্তাহীনতা, যুক্ত হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। এগুলো হচ্ছে নিউ এডিশন। তো মানুষ তো এখন বলতে বাধ্যই হবে, এবং এটা তো আওয়ামী লীগকে একটা সাহস দেবে যে ও আমাদের তো পাল্টাইছিলা, তো কোন বেটার প্রোডাক্টটা তোমরা পেলা। অনেক চাইবো যে শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন বাংলাদেশের রাজনীতিতে এর গুরুত্ব, যেই সংবাদ সম্মেলনে উনাকে আবার দেখা যায় নাই, এখন দেখা না যাওয়া সম্পর্কে আমি আর কি বলবো। তো ওইটার রাজনৈতিক গুরুত্ব এবং সরকারের প্রতিক্রিয়া, এই দুইটা নিয়ে যদি আপনি একটু বলেন। যে এইটাতে দুই দলই মোটামুটি বেনিফিটেড হয়েছে। আওয়ামী লীগ বেনিফিটেড হয়েছে কারণ এখন এই ইস্যুটা নিয়ে বেশ 2 দিন ধরে উত্তাল হয়ে আছে, 2 দিন কেন, এর আগের থেকেই। আর বিএনপি বেনিফিটেড হচ্ছে কারণ আমরা এখন ভয়াবহ গ্যাস সংকট, যেটা আমি আমার প্রথম আলোচনা একটু বলার সুযোগ পেয়েছিলাম, ভয়াবহ গ্যাস সংকট। আমি গ্রামে থাকি, সপ্তাহে 3 দিন খালেদ ভাই 12 থেকে 14 ঘন্টা গ্রামে কারেন্ট থাকে না। এরপরে তো আছে জিনিসপত্রের অস্বাভাবিক দাম, এরপরে আছে নানান রকম নাগরিক সমস্যা। এগুলো কোনো কিছু নিয়ে কথা না বলে আমরা এখন আলাপ করছি শেখ হাসিনাকে। আপনি আমাকে বলেন, গত 2 বছরে শেখ হাসিনার অসংখ্য অডিও ফোন আলাপ হয়ে গেছে না, লিক হয়েছে না, বা ইচ্ছাকৃতভাবে লিক করা হয়েছে না? সেটার সাথে এই কনফারেন্সের ডিফারেন্সটা কোথায়? আমি কিন্তু কোনো ডিফারেন্স নাই, কোনো ডিফারেন্স নাই। উনি আসবেন, মানে আমি কোনো ডিফারেন্স দেখি নাই আসলে, একই কথা, কোনো ডিফারেন্স নাই, রাইট? কোন ডিফারেন্স? আচ্ছা, জুলাইটা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের লড়াই ছিল না। ইনিশিয়ালি এই লড়াইটা ছিল বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্য শব্দটিকে আপনি চাকরিতে কোটার মধ্যেও আটকে ফেলতে পারেন, আবার এই শব্দটির অনেক ব্যাপক বিস্তৃত অর্থ দিয়ে এই শব্দটিকে আপনি অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারেন। এটা নির্ভর করবে যে যেভাবে বিষয়টিকে দেখতে চায়। আমার কাছে জুলাইটাকে মনে হয়েছে এটা প্রথমত কোনো সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না, অর্থাৎ একটা সরকারের বদলে কেবল আরেকটি সরকার আসবে, এর বাইরে যা যেভাবে চলছে সেভাবেই চলবে, এই স্বপ্ন নিয়ে অন্তত আমি রাস্তায় নামি নাই জুলাই। আমার যেটা স্বপ্ন ছিল, আমার মনে হয় আমার মতো আরো লক্ষ লক্ষ তরুণের একই স্বপ্ন ছিল, যে বাংলাদেশে একটা প্রকৃত অর্থে জনগণের ক্ষমতায়ন ঘটবে এবং একটা সহি নির্বাচনের মাধ্যমে আমরা মোটা দাগে, যেটা 90 একটা মোটা দাগের গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে পেরেছিলাম, জনগণের একটা সরকার আমরা কায়েম করতে পারবো। একই সঙ্গে আমাদের স্বপ্ন ছিল যে যেই অন্যায়গুলো আমরা 15 বছর হতে দেখেছি, সেটা মানবাধিকার লঙ্ঘন হতে পারে, সেটা অর্থনৈতিক ভয়াবহ রকম যেই দুর্নীতি দুঃশাসন হয়েছে সেটা হতে পারে, সেটা গোষ্ঠীতন্ত্র হতে পারে, সেটা নিজস্ব মানুষের হাতে রাষ্ট্রের সকল ক্ষমতাকে পুঞ্জীভূত করা হতে পারে, প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলে দিয়ে একেবারে সবকিছুকে এক ব্যক্তির হাতে নিয়ে আসবার যে প্রবণতা, সেটা হতে পারে। এই সকল কিছু থেকে আসলে বাংলাদেশের মানুষ মুক্তি চেয়েছিল, এবং এই সকল কিছুকে যদি আপনি এক ফ্রেমে আনেন এবং আপনি যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপে বসেন, প্রাথমিকভাবে এই যে চাওয়াগুলো, বেসিক যে চাওয়াগুলো, এই ব্যাপারে কিন্তু কোনো দল বলতে পারবে না যে এটা আমার রাজনৈতিক দলের আদর্শ না। কোন দল কি বলতে পারবে আমরা ভোট চাই না? কোন দল কি বলতে পারবে যে আমরা মানুষের অধিকারে বিশ্বাস করি না? কোন দল কি বলতে পারবে আমরা একটা বৈষম্যহীন সমাজ নির্মাণ করতে চাই না, কিংবা আমরা দুর্নীতিকে আমরা দুর্নীতিকে গ্রহণ করি? কোন দল তো আসলে এটা বলতে পারবে না। সো আপনি যদি মোটা দাগে জুলাইকে বড় অর্থে দেখেন, বড় ক্যানভাসে আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে এখন আপনি যদি এটাকে আদর্শের লড়াইটা বলেন, আমি বলবো সেটা একেবারেই ভুল। কারণ দলগুলোর কোনোটার আদর্শের সাথে জুলাইয়ের মূল স্পিরিটের কিন্তু কোনো দ্বন্দ্ব নাই। তাহলে সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যাটা হচ্ছে আমরা দেখলাম জুলাই পরবর্তীতে যেই স্লোগানগুলো দেয়ালে লেখা হয়েছিল, যেই স্লোগানগুলো মিছিলে উচ্চারিত হয়েছিল, যেই আওয়াজটা আমরা সাধারণ গণমানুষের মুখে মুখে শুনেছিলাম, সেটা ধীরে 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 ফিকে হয়ে যেতে থাকলো, এবং সেই জায়গাটা দখল করলো মব, সেই জায়গা দখল করলো উগ্রপন্থা, সেই জায়গা দখল করলো মেয়েদেরকে ধীরে ধীরে কোণঠাসা করে ফেলা, সমাজের প্রান্তিক মানুষগুলোর উপরে আরো বেশি কড়া নজরদারি করা। আমরা দেখলাম যে সেই জায়গাগুলোর স্বপ্ন নিয়ে একজন হেজাব পরা মেয়ের সঙ্গে একজন
টপ মানে প্যান্ট এন্ড টি শার্ট পরা মেয়ে পথে নেমেছিল, সেই জায়গাটা আস্তে আস্তে ফিকে হয়ে যেতে যেতে একেবারে নাই হয়ে গেল। তো জুলাইয়ের প্রথম কয়েক মাসের মধ্যে আমরা বুঝে গেলাম, মানে অগস্টের 5 অগস্টের পরে কয়েক মাসের মধ্যে আমরা বুঝে গেলাম যে এই রাজনৈতিক মাঠে নারীদের অবস্থান ভীষণ রকম নাজুক। এই রাজনৈতিক মাঠে একটা মানে বিশেষ গোষ্ঠীর মতের বাইরে যারা ধর্ম এবং রাজনীতিকে ধারণ করে তাদের জায়গাটা খুব সীমিত। আমরা বুঝে গেলাম এখানে বিভিন্নভাবে সংখ্যালঘু মানুষের জায়গাটা খুব সীমিত। তো আমার মনে হয় না এটার সাথে আদর্শের কোন রকম কোন সংযুক্ততা আছে। জি খালেদ ভাই। বেঁচে না, আমি চট করে শুধু প্রশ্নটা পড়ি, আপনি যেগুলিকে মব বলতেছেন, যেগুলিকে উগ্রপন্থা বলতেছেন বা সংখ্যা গুরুদের তুষ্টিমূলক রাজনীতি বা অবস্থানের কথা বলতেছেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ যদি সেটা চায়, আপনি সেইটা মানে কেন উপর থেকে ঠেকাবেন? মানে আপনার যে দেখার দৃষ্টিভঙ্গি তার থেকে যদি বাংলাদেশের বেশিরভাগ মানুষের দেখার দৃষ্টিভঙ্গি আলাদা হয়, তাহলে আপনি কেন সেটা মানবেন না? আপনি তো গণতন্ত্রের পক্ষের লোক, আপনি তো চান যে বেশি মানুষের কথাই মানা হোক। একদম তাই, আমি আপনার সাথে শতভাগ একমত। কিন্তু মজাটা হচ্ছে যে যারা, আমি যাদের কথা এতক্ষণ বলছিলাম, উগ্রপন্থা বা নারীর প্রতি যারা এক ধরনের বিশেষ মনোভাব পোষণ করে, তারা কিন্তু সংখ্যায় খুব বেশি না। তাদের হইচইটা হয়তো অনেক বেশি, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রেজেন্সটা হয়তো অনেক বেশি, কিন্তু আমি যেটাকে সেইন পলিটিক্স বলি, আমি যেটাকে সুস্থ ধারার রাজনীতি বলি, সেটার সমর্থনকারী মানুষের সংখ্যা বেশি। যদি এটা না হতো তাহলে কিন্তু হয়তো নির্বাচনের ফলাফলটা অন্যরকম কিছু হতে পারতো, এবং নির্বাচনের আগে আগে কিন্তু সেই ধরনের একটা ভাইবও বাংলাদেশের মাটিতে দেওয়ার চেষ্টা হয়েছে। এবারে নির্বাচনটা এমনকি হইতে পারে না যে তারা বেশি ভোট বিএনপি কে দিছে, কিন্তু তারা বিএনপি কেও সেরকমই দেখতে চায়, মানে বিএনপি কেও একটা সময়, মানে যে বিএনপি কেও তারা জি I know what you mean জি বিএনপি কে এখানে তার রাজনীতিটাকে ঠিক করতে হবে। বিএনপি কি করতে চায়? বিএনপি কি সেন্টার রাইটে যাবে? বিএনপি কি ফার রাইটের দিকে হাঁটা ধরবে? নাকি বিএনপি একেবারে সেন্ট্রিস্ট, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই দল, সেইভাবে বিএনপি তার দলটাকে পরিচালনা করবে? সমস্যা হচ্ছে যে একটা দলের ভেতরে, এবং বিশেষ করে বড় দলগুলোর ভেতরে অনেক রকম মতের মানুষ। আমি বিশেষ করে বিএনপির ক্ষেত্রে এটা আরো বেশি করে বলবো, বিকজ বিএনপি এবং জামাতের যে এই মৈত্রী, সেটা কিন্তু দীর্ঘ 25-30 বছরের মৈত্রী। সেই মানে 91 সাল থেকে শুরু হওয়া মৈত্রী, তাই না? মানে 36 বছর, মাই গড, দ্যাটস আ লং জার্নি খালেদ ভাই, ভেরি লং জার্নি। সো এখানে আমি অনেক সময় যখন আমি দলের ভেতরে কাজ করেছি, যখন আমি মিডিয়াতে অ্যাপিয়ার করেছি দলের পক্ষে, তখন আমি কারো আমার ব্যাপারে মন্তব্যে বা আমার ক্রিটিক করতে গিয়ে আমি দেখতাম যে তারা যেভাবে ক্রিটিক গুলো করছে, 5 আগস্টের পর দেখলাম যে তারা হচ্ছে ম্যাক্সিমাম জামাতের সাপোর্টার। সো এই যে গুপ্ত বিষয়টা, এটা তো কেবলমাত্র যে আওয়ামী লীগের মধ্যে ঢুকে গেছে বা আওয়ামী লীগের মধ্যে ঢুকেছিল তার তো না, এটা বিএনপির মধ্যে আছে, হয়তো অন্যান্য পলিটিক্যাল বড় পার্টি তো আর তেমন নাই। আমি আপনার কাছে আবার আসবো, আমি একটু অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমকে শুনতে চাই একই বিষয়ে। শুধু আমি এখানে বলে রাখি যে আপনি বিএনপি কে তার রাজনীতিটা ঠিক করতে বলতেছেন, তার মধ্যে সেন্ট্রিস্টের জায়গায় সে আসলে আছে কিনা সেটা আপনি দেখতে বলতেছেন। আপনি বলতেছেন যে বিএনপির সাথে জামায়াতের যে একটা সম্পর্ক ছিল দীর্ঘদিন ধরে, তার কারণেও বেশ কিছু, আপনি গুপ্ত শব্দটা ব্যবহার করেছেন, কিন্তু আমি 2 পয়সাটা একটু দিয়ে রাখি কাইয়ুম ভাই শুরু করার আগে। আমি দেখছি যতক্ষণ পর্যন্ত বিএনপি স্বাধীনতার কথা, বাংলাদেশের 71 সালের কথা, তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ অবদানের কথা যত বেশিবার বলে, বা বাংলাদেশের স্বাধীনতার যে বিভিন্ন সিম্বল, প্রতীক, এগুলি আছে না, এগুলির কথা বললে তারা বেশি নিন্দা ঝড়ের মধ্যে পড়ে। কিন্তু তারা তো আবার কিছুটা জামায়াতে ইসলামের পক্ষে, বা যারা বাংলাদেশে বেশি ধর্মাশ্রয়ী দলগুলির পক্ষে যারা কথা বলে, তারা অনেক তালি বা বাহবা পায়। তো সেই ক্ষেত্রে মানে আমি জানি না বিএনপি তার রাজনীতিটা আসলে কিভাবে ঠিক করবে, বা বিএনপি রাজনীতিটা আসলে কি হবে। খালেদ ভাই এখানে দেখেন, রাজনীতির দুটো ধারা আমি মোটা দাগে বুঝি। একটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স, আরেকটা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। ওয়েলফেয়ার পলিটিক্স ইজ অলওয়েজ ভেরি ভেরি ডিফিকাল্ট। আপনাকে সেবা দিতে হবে, মানে 15 দিন যাবত ঘরের বাড়িতে চুলা জ্বলবে না, 12 ঘন্টা ইলেকট্রিসিটি থাকবে না। এটা নিয়ে আমরা আসি বেরসা ফারানা, যে মানে আমি জাস্ট ওই জায়গাটাতে বলছি। এবং বাজারে গেলে 400 টাকার কাঁচামরিচ খাবেন, এটা যদি হয় রাজনীতি, তখন আপনাকে অটোমেটিক্যালি ঝুঁকতে হবে ধর্মের দিকে কিংবা জাতীয়তাবাদের দিকে, কারণ ওটা আপনি সার্ভিস না দিও মানুষকে কানেক্ট করবেন দ্রুত। আচ্ছা ঠিক আছে, মানে সার্ভিস না দিয়ে আপনি যদি কানেক্ট করতে হয় তাহলে আপনাকে কিছু